হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 207 এবং 208 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এখান দেখো 207 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো। বলছে আজ আমরা বিভিন্ন সংখ্যক বোতামকে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করব এবং কিছু সংখ্যক বোতাম কেন বর্গক্ষেত্রাকারে সাজাতে পারছি না তার কারণ খুঁজবো, আর কি করলে বর্গক্ষেত্রাকারে সাজাতে পারবো সেটাও খুঁজবো। তাহলে কি বলছে, আমি 4টি বোতামকে বর্গক্ষেত্রাকারে সাজাই। তাহলে স্তম্ভের সংখ্যা এখানে কটা আছে? 2টি। সারির সংখ্যা কটি আছে? 2টি। তাহলে 4কে ভাঙলে কি হয়? আমরা জানি যে 2 গুণ 2, 2 দুগুণে 4 হয়। তাহলে এক জোড়া সমান কটি? 2টি আছে। তাহলে রুট ওভার 4, তাহলে রুট ওভারের যখন থাকে রুট ওভারের বাইরে বেরিয়ে গেলে কি হয়? দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা হয়। তাহলে রুট ওভারে 4 মানে কি? 2 গুণ 2, রুট ওভার আবার 2, তাহলে বেরিয়ে গেলে কি হবে? 2। তাহলে অ্যান্সার হবে কত? 2। তাহলে একটি বোতামকে বর্গক্ষেত্রে সাজাই। আবার বলছে স্তম্ভের সংখ্যা 1, সারির সংখ্যা 1। তাহলে 1কে করলে কি হবে? 1 গুণ 1, তাহলে এক জোড়া 1 আছে। তাহলে রুট ওভার 1 মানেও কি 1 হবে, কারণ রুট ওভার 1 মানে কি 1 গুণ 1 সমান 1, এক কাজে বেরিয়ে যায়। এবার বলছে আমি 0টি বোতামকে কীভাবে বর্গক্ষেত্রাকারে সাজাবো। এক্ষেত্রে দেখছি স্তম্ভের কোনো বোতাম নেই, আবার সারিতেও কোনো বোতাম নেই, তাই স্তম্ভের সংখ্যাও 0 হবে আর সারির সংখ্যাও 0 হবে। তাহলে এখানে দেখো রুট ওভার 0 মানে 0, ঠিক আছে। তারপর বলছে আমি 8টি বোতামকে বর্গক্ষেত্রে সাজানোর চেষ্টা করি। তাহলে এখানে স্তম্ভের সংখ্যা কটি আছে? স্তম্ভের সংখ্যা আছে 1 2 3 4। এখানে দেখো স্তম্ভের সংখ্যা আছে 1 2 3 4, সারির সংখ্যা আছে 2টি। তাহলে স্তম্ভের সংখ্যা 4টি আর সারি একটা সারি দুটো সারি আছে কত? 2টি। তাহলে এখান থেকে তাহলে কত? 8, 4 দুগুণে কত? 8 হয়। তাহলে 8কে ভাঙছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে দেখছি 8কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে মৌলিক উৎপাদক 2 জোড়া সংখ্যা নেই। অর্থাৎ 8কে যদি ভাঙি, 8কে ভাঙলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা কি জানি? এই রুট ওভারে বাইরে বেরিয়ে গেলে দুটো সংখ্যা থাকে, একটা সংখ্যা থাকে। এই দুটো থাকলে যদি একটা বেরিয়ে আসে তাহলে এটা একটা আছে, তাহলে কি হবে? 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 2, বুঝতে পেরেছ? তাহলে এই 2 স্কোয়ারকে আমি যদি ভাঙি তাহলে 8-এর সঙ্গে সব থেকে কম 2 গুণ করলে পাই। তাহলে 8-এর সঙ্গে আমি যদি 2, এই যে এখানে যদি 2 গুণ করে দিই তাহলে কি জোড় জোড় পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো 8কে দিয়ে 2 দিয়ে গুণ করে জোড় পেয়েছি, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। বলছে আবার 8কে সবচেয়ে ছোটো সংখ্যা 2 দিয়ে ভাগ করলে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 8কে দিয়ে 2 ভাগ 4, তার 4 মানে কি 2 স্কোয়ার। তাহলে 8 ইন্টু 2 সমান 16-এর বর্গমূল করলে, অর্থাৎ আমি 16-এর বর্গমূল করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 16-এর বর্গমূল করলে 4। তা রুট ওভার 4 মানে কি 2 পাচ্ছি। তাহলে বলছে যেসব অখণ্ড সংখ্যা বর্গমূল অখণ্ড সংখ্যায় পাই, আবার 4 6 9 ইত্যাদি সংখ্যায় কি বলবো? বলছে যেসব অখণ্ড সংখ্যায় বর্গমূল করলে অখণ্ড সংখ্যা পাই এবং যেসব সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, তাহলে সে সমস্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এই জিনিসটা কিন্তু পরের পেজে আমাদের উদাহরণস্বরূপ করতে হবে, দেখে নেবে ভালো করে। যেমন 4 9 6 ইত্যাদি 8 পূর্ণবর্গ নয়, কিন্তু ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 2 দিয়ে 8কে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা পাবো সেটা আমরা এই অঙ্কগুলো করলেই বুঝতে পারবো। এবার বলছে 11 নম্বর কি বলছে, আমি 18 25 50 72 121 108 162 এর মধ্যে কোন সংখ্যা পূর্ণবর্গ ও কোন সংখ্যা পূর্ণবর্গ নয় খুঁজি। যেগুলি পূর্ণবর্গ নয় তাদেরকে সব থেকে কম কি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো। দেখো আমরা কিন্তু এখানে কিন্তু সেই অঙ্কটা করব। 18কে ভেঙেছে, 18কে ভাঙলে 2 লং 18, 3 3 9, তাহলে 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 গুণ 3, দুটো 3 আছে, তাহলে 3 স্কোয়ার হয়েছে। তাহলে 18-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে মৌলিক সংখ্যা পাচ্ছি 2 × 3, ঠিক আছে। তাহলে বলছে এই বিশ্লেষণে 2 আছে একটি এবং 3 আছে 2টি। বলছে আমরা দেখছি কোনো সংখ্যার মৌলিক উৎপাদকগুলি সবকটি জোড় সংখ্যা থাকলে, বলছে সবকটি জোড় সংখ্যা থাকে সংখ্যাটি কি পূর্ণবর্গ হয়। 18-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 আছে, তাহলে 2 একটা কি জোড় সংখ্যা, আর 3 আছে, 3 একটা বিজোড় সংখ্যা, তাই 18 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই 18কে কি দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো? 18কে আমি যদি 2 দিয়ে গুণ করি, কত? 18 দুগুণে 36, ঠিক আছে। যদি করি দেখো, এই যে করেছি দেখো, 18কে 2 দিয়ে গুণ করে কত পেয়েছে? এই দেখো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, আমি যদি গুণ করি তাহলে করলে কত? 9 হচ্ছে। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 18-এর সঙ্গে কত গুণ করছি? 2 গুণ করছি। বলছে দেখলাম কোনো সংখ্যায় মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদক বিজোড় আছে সংখ্যক আছে সেটি দিয়ে গুণ বা ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা পরিণত হয়েছে। যে উদাহরণটা আমরা এতক্ষণ দেখলাম সেই উদাহরণের ভিত্তিক একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের কাছে অঙ্কগুলো ক্লিয়ার হবে। তাহলে দেখো আমি এখানে 1 নম্বর দাগের 108কে নিয়েছি।
এখানে আমাদের কন্ডিশন কি দিয়েছে যে 108, 64, 162 ও 81 সংখ্যাগুলিকে পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো হিসেব করে দেখতে বলছে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে 108কে ভাঙা। তাহলে 108কে আমি ভাঙছি, ভাঙলি দেখো 2 5 10, 2 9 8, 2 5 10, 2 4 8। আবার দেখো আমি যদি 2 দিয়ে ভাঙি, 2 2 4, 2 7 14, 3 লং 27, 3 তেরিকে 9। তাহলে আমরা 108 সমান কত পেলাম? 108 সমান পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে আমরা কি জানি রুট ওভারের মধ্যে থাকলে কি দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে। তাহলে এই দুটো 2 এর জন্য আমার ধরো একটা 2 বেরিয়ে এলো, এই দুটো 3 এর জন্য আমার কাছে একটা 3 বেরিয়ে এলো। তাহলে এই যে একটা 3 রয়েছে তাহলে এটা কি হবে? তাহলে এটা 3 আছে বলে কিন্তু এটা কিন্তু তাহলে কি হবে? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি এখানে আমি এর সঙ্গে আরেকটা 3 গুণ করি তখন কি হবে? সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন দুটো থাকলে একটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে যে 108 পূর্ণবর্গ সংখ্যা নয়। এবারে কি জানতে চেয়েছে যে তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি যদি এর সঙ্গে 3 গুণ করি তাহলে আমি যদি কি 3 গুণ করলে আমি যদি 3 গুণ করলে তাহলে আমি কি পাবো? তাহলে আমি পেয়ে যাব যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 গুণ করলে তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। বুঝতে পেরেছো? এরকম করে এইটা কিন্তু উদাহরণ অঙ্ক। 2 নম্বর দাঁড়িয়ে কী বলছে দেখো 64। তাহলে আমি আবার একটা করে দেখাচ্ছি। দেখো 64, আমি ধরো 64কে ভাঙবো। 64কে যদি আমি ভাঙি দেখো 2 দিয়ে করলে কত? 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে আমি কত পেলাম? 2 গুণ 2 গুণ 2 কটা 2? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে দুটো 2 এর জন্য একটা 2, দুটো 2 এর জন্য একটা 2, আর দুটো 2 এর জন্য একটা 2। তাহলে কি মিলে গেছে, আর সংখ্যা নেই। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 64 হয়ে যাবে। 64 সমান কি? পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর কি আছে? 3 নম্বর বলছে 162। তাহলে 162কে আমি ভাঙবো আবার। আমি যদি 162 ভাঙি দেখো 2 দিয়ে করো 2 8 16, 2 1 2, 3 দিয়ে করো 3 2 6, 3 7 21, 3 লং 27, 3 তেরিকে 9। তাহলে কত পেলাম? 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে দেখো দুটো 3 এর জন্য একটা 3, এই দুটো 3 এর জন্য একটা 3। তাহলে এই দুটো বাকি রয়ে গেল। তাহলে 2 বাকি রয়ে গেল মানে কি এর সঙ্গে আমি কি করব? 2 দিয়ে গুণ করি, তখন এটা হবে পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 162 পূর্ণবর্গ আমি লিখে দেবো যে 162 পূর্ণবর্গ নয়। এরকম কিন্তু প্রত্যেকটা লিখতে হবে, যেটা একেবারে মিলে যাবে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, যেটা মিলবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না। প্লাস কত দিয়ে মিলছে না সেটা লিখতে হবে, পূর্ণ নয়। তাহলে 2 দিয়ে কি 2 দিয়ে আমি যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পেরেছো? নেক্সট 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে 81। তাহলে 81কে আমি ভাঙবো একই রকমভাবে। দেখো ভাঙো 9 9 81, ডাইরেক্ট 81 করা যাবে না। 81কে যদি ভাঙি দেখো 3 দিয়ে 3 7 21, সরি 3 2 6, 3 7 21, 3 9 27, 3 তেরিকে 9। তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে কি 3 3, দুটো 3 একটা 3, দুটো 3 একটা। তাহলে কি মিলে যাচ্ছে? তাহলে 81 হয়ে যাবে। 81 একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এরকম করে আমাদেরকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলো বের করতে হয়। তারপর দেখো এখানে কি বলছে যে 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। 7কে কোনো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। 7কে কোন কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তাহলে 7 একটি কি মৌলিক সংখ্যা, তাই একটি মৌলিক উৎপাদক আছে। তাহলে এর কি একটি মৌলিক উৎপাদক আছে, তাহলে সেটি হলো কি 7। তাহলে 7কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে? 1 হবে। আর এর পূর্ণ করলে কত হবে? 1 হবে। তাহলে 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 7 49 হবে। তাহলে 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি? 49 একটি কী সংখ্যা? 49 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমি লিখে দেবো মৌলিক সংখ্যা। 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কী দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাই? দেখো 7কে দেখো 7কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে, তাহলে 7 দিয়ে এটা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 20 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, এটা হবে 7 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, তাহলে 49 একটি কি 49 একটি এখানে 49 একটি পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা নয় হবে। আমি যদি 49 করি 7 গুণ 7 7 7 49, দুটোর জন্য একটা, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে হয়ে গেল। এরকম করে অঙ্কগুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হয়। তাহলে আজকে তারা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। প্লিজ তোমাদের এক কালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে।